আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাই কেমন আছেন? কে কোথা থেকে জয়েন করেছেন? সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং সালাম জানিয়ে আজকের লাইভ ক্লাসটি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী সাজেশন 15টা সাধারণ জ্ঞান থাকবে। এই 15টাতে যারা যারা 15 পেতে চান তারা খাতা কলম নিয়ে দ্রুত বসে যান এবং সবাই একটু দ্রুত শেয়ার করে দিন। আজকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়লে আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আগামী চাকরি পরীক্ষাগুলোতে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। আমি শেয়ার করে দিয়েছি, আপনারা সবাই একটু শেয়ার করে দেন এবং শেয়ার করে সবাই শেয়ার ডান লিখবেন। এখানে যারাই উপস্থিত আছেন সবাই শেয়ার করবেন। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখেন। কে কোথা থেকে জয়েন করেছেন আমাকে একটু বলেন। হীরা শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহানাজ ফ্রম ময়মনসিংহ, থ্যাংক ইউ। সিরাজগঞ্জ থেকে আক্তার জুই, তোহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্পণা ভুইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। 202 জন হয়ে গেছে, আমরা 500 হলে শুরু করবো ইনশাল্লাহ। দ্রুত শেয়ার করে 500 মিল করে দেন দ্রুত। সজীব জান্নাতুল সুমি রাজশাহী থেকে। রাজশাহী আমার একটি প্রিয় শহর, এখানে আমি 6 বছর পড়াশোনা করেছি। অত্যন্ত ক্লিন সিটি। বইয়ের গ্রান বরিশাল থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন, সবাই বসবেন। ওকে, আজকে যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন সমাজসেবা অধিদপ্তরে বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় আসছে। সুতরাং এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়লে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে বসে যান এবং সবাই শেয়ার করবেন, সবাই একটু দ্রুত শেয়ার করবেন। ওকে, তাহলে এবার আমরা আলোচনা শুরু করে দেই। প্রথম প্রশ্নটা, এটা লাল থাকবে। ওকে, প্রথম প্রশ্নটা দেখেন, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? প্রশ্ন বুঝতে হবে, রদ হয় কত সালে? রদ মানে বাতিল হয় কত সালে? দেখেন আছে 1905, 1913, 1923, 1911। কত সাল হবে? সবাই একটু পড়ে যারা প্রশ্নের উত্তর পারবেন কমেন্ট করবেন। বুঝে গেছে? প্রশ্নের উত্তর যেটা পারবেন সেটা কমেন্ট করবেন, তারপরে আমি তো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। বঙ্গভঙ্গ রদ বা বাতিল হয় কবে? শুধু বঙ্গভঙ্গ দেখেই যে আপনি উত্তর করেন 1905 সেটা কিন্তু হবে না। বঙ্গভঙ্গ রদ হয় কবে এটা আপনাকে বলেছে। অনেকে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এগুলো পেইড বেসে পড়াইছি, এত সুন্দর করে পড়াইছি যেটা কখনো ভুলার নয়। আমির পত্তজা, অরতি দাস, ফারজানা ঘোষ, তোহা জাহান, নাইমা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বঙ্গভঙ্গ মানে কি? বঙ্গভঙ্গ মানে দুইটা প্রদেশ গঠন করা হয়। বঙ্গভঙ্গ মানে কি? বঙ্গটাকে ভেঙে দুইটা প্রদেশ গঠন করা হয়। একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই বঙ্গটা ভঙ্গ করা হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে। কিন্তু পশ্চিমবঙ্গ যখন ব্যাপকভাবে বিরোধিতা করলো, তখন এটা বাতিলটা করা হয় 1911 সালে। মনে রাখবেন, বঙ্গভঙ্গটা করা হয় লর্ড কার্জনের আমলে, আর বঙ্গভঙ্গ রদ হয় লর্ড হার্ডিঞ্জের আমলে। এই লর্ড হার্ডিঞ্জ ব্রিজও নির্মাণ করেছিলেন। হার্ডিঞ্জ ব্রিজও নির্মাণ করেছে। মাশাআল্লাহ, 314 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখনো পরে যারা আসছেন তারা একটু শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। ওকে, ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছেন? ব্যাখ্যাটা এভাবেই পড়বেন, তাহলে প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে একটা প্রশ্ন উত্তর আমাকে দেন। বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? রদ হয়? একটু কমেন্ট করেন দ্রুত। কার আমলে বঙ্গভঙ্গ রদ হয়? একটু দ্রুত কমেন্ট করেন। বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে?
একটু দ্রুত বলেন তো, বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? 327 জন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আমাদের পার্টিসিপেন্টটা বাড়াইতে হবে। বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? একটু দ্রুত বলেন, দ্রুত। বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? দ্রুত বলেন একটু। রদ হয় কার আমলে? কার আমলে? বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের আমলে, আর রদ হয় কার আমলে? লর্ড হার্ডিঞ্জ বলছে। এনায়েত রহমান রিজভী, থ্যাংক ইউ। ইসরাত জাহান, আপনার উত্তর সঠিক হয় নাই। আরিফ বিন শামস, হার্ডিঞ্জের আমলে, থ্যাংক ইউ ভেরি মাচ। খাদিজা জান্নাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাওলাদার, থ্যাংক ইউ। সজীব মিয়া, রাজা পঞ্চম, ওটা আমি জানতে চাইনি, কার আমলে? রায়, হার্ডিঞ্জ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পরের প্রশ্ন। বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ? এটা এখন বর্তমান সময়ের জন্য দরকার নাই। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? আচ্ছা, এখন খেতাব, এই প্রশ্নের উত্তরটা কিন্তু কনফিউজিং প্রশ্ন। সেটা হলো খেতাব পেয়েছেন, খেতাব প্রাপ্ত হচ্ছে 2 জন, 3 জনকে খেতাব দেওয়া হয়, কিন্তু একজন নন গেজেটেড, একজন নন গেজেটেড। তাহলে খেতাব প্রাপ্ত 3 জনকে খেতাব দেওয়া হয়, কিন্তু গেজেটেড হচ্ছে 2 জন, গেজেটেড 2 জন। তাহলে এটা কত উত্তর হবে একটু বলেন? তাহলে এটা কত, এর অ্যান্সারটা কি হবে দ্রুত বলেন? স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক খেতাব, মহিলা বীর প্রতীক খেতাব, উত্তর কতজন হবে একটু দ্রুত বলেন? এর সাথে সাথে আমাদের এই ব্যাখ্যাটা যেটা জানতে হবে সেটা হলো যে খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধা, একজন আছে উপজাতি, একজন আছে উপজাতি, আরেকজন আছে শিশু, একজন আছে বিদেশি। এগুলো আমরা বলার চেষ্টা করব, যারা পারি এগুলো বলবো, বাস। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা উত্তর কয়জন? 2 জন। অনেকে অ্যান্সার করেছেন, একটু পড়ি আমি। ফারজানা, রানা, সমাপ্তি, মহিদুল, মীরা, অন্তর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উত্তর হচ্ছে 2 জন। 2 জনের নাম কি কি একটু বলে দেই। ডাক্তার সেতারা, ডাক্তার সেতারা বেগম, ডাক্তার সেতারা বেগম, আর হচ্ছে কি আরেকজনের নাম কি বলেন তো? তারামন বিবি, তারামন বিবি, তারামন বিবি। আরেকজন আছে কাকন বিবি, তিনি খেতাব নন গেজেটেড, তারটা গেজেট হয় নাই। ডাক্তার সেতারা এবং তারামন বিবি, ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি, এই 2 জন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাব পেয়েছেন, বীর প্রতীক খেতাব পেয়েছেন, বীর প্রতীক খেতাব পেয়েছেন। এখন কি আপনারা জানেন উপজাতিদের মধ্য থেকেও একজন খেতাব পেয়েছে, উপজাতিদের মধ্য থেকেও একজন খেতাব পেয়েছে, তার নাম হচ্ছে ইউকে চিং মারমা, ইউকে চিং মারমা, ইউকে চিং মারমা। শিশুদের মধ্যে একজন পাইছে শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম লালু, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে। বিদেশিদের মধ্যে একজন পাইছে WS ওডারল্যান্ড, WS ওডারল্যান্ড, বাড়ি হচ্ছে নেদারল্যান্ড, কিন্তু জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ায়। ওকে, 387 জন আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর আমাদের এই যে সমাজ সেবা অধিদপ্তরে, সমাজ সেবা অধিদপ্তরে কিন্তু আমাদের ভর্তি করানো হচ্ছে। ভর্তি প্রস্তুতিটা আপনারা চাকরির প্রস্তুতি ভালোভাবে নিতে হলে আমাদের সাথে থাকতে পারেন। আমাদের কিন্তু 650 টাকায়, মাত্র 650 টাকা নামমাত্র মূল্যে আমরা আমাদের পেইড বেসে ভর্তি করানো হচ্ছে। আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। ওকে, এবং আমাদের বইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন। যারা কোর্সে ভর্তি হবেন তারা বইটা কি পাবেন? ফ্রি পাবেন। ওকে, আর আমাদের বইটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। ওকে, তাহলে আমাকে বলেন খেতাবপ্রাপ্ত শিশু মুক্তিযোদ্ধার নাম কি? খেতাবপ্রাপ্ত শিশু মুক্তিযোদ্ধার নাম কি? খেতাবপ্রাপ্ত শিশু মুক্তিযোদ্ধার নাম কি একটু বলেন তো দ্রুত? খেতাবপ্রাপ্ত শিশু মুক্তিযোদ্ধার নাম কি? বইয়ের গ্রান অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বইয়ের গ্রান, ড্রিম ওয়ার্ল্ড, হাসান ইমরান, এখানে গ কেন? আপনার নামটা বলতে হবে। রাবেয়া, থ্যাংক ইউ। রূপা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ।
এবার এই প্রশ্নটার উত্তর দেন সবাই। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? আমরা তো মানচিত্র বুঝি, তাই না? আবার একটু বুঝাই দিই, পুরান পড়াটা মনে করাই দিই। পেইড বেসে যারা আছে তারা এগুলো একদম পানির মতো সবই পারেন তারা, পেইড বেসের স্টুডেন্টরা। কারণ কি, সুন্দর করে বোঝানো হয়েছে। ওকে, আমরা মানচিত্রের মধ্যে দেখি সবার উপরের দিকটাকে বলা হয় উত্তর। দেখেন, আপনি যদি কিছু নাও বুঝেন তারপরেও পারবেন। কিভাবে? যে উপর উপর আর উত্তর মিল আছে না, উচ্চারণগত মিল, তার মানে সবার উপরের দিকটাকে বলা হয় উত্তর। উত্তরের বিপরীত রাশি দক্ষিণ। আর বাম পাশেরটাকে বলা হয় পশ্চিম দিক। কি দিক? পশ্চিম দিক। এবার ডান পাশের দিকটা এমনিতেই পূর্ব দিক হবে। ওকে, তাহলে সর্বদক্ষিণে এই দিকে একটা দ্বীপ আছে, এই দিকে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের নাম কি? একটু দ্রুত বলেন সবাই। আল্লাহ, অনেকে অ্যান্সার করে ফেলছেন। আমি নিশ্চিত এটা আমাদের পেইড বেসের স্টুডেন্ট, এই জন্য খুব দ্রুত পারতেছে। আর পেইড বেসের বাইরেও যারা আছেন তারাও পারবেন, কারণ এগুলো সহজ। মনিরা, এগুলো আমি নিজেও পড়াইছি, এর আগেও অনেক ফ্রি ক্লাসে পড়াইছি। শিখা রায়, হীরা, সাদিয়া, অচেনা পাখি, থ্যাংক ইউ। বাংলা, ইংরেজি, জিকে আর গণিত, হ্যাঁ এই চারটেই সিলেবাস। ইচ্ছে পড়ি, থ্যাংক ইউ। নিমাই কুমার চন্দ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এটা সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। এটা বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, সেন্ট মার্টিন। সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। ওকে, এবার সেন্ট মার্টিন সম্পর্কে আমরা আরেকটু তথ্য জানবো। এই সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের আরেক নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। ওকে, এটা কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপটা কি? প্রবাল নামক একটা উদ্ভিদ জন্মগ্রহণ করে বলে এটাকে বলা হয় প্রবাল দ্বীপ। ওকে, এর আয়তন 8 বর্গ কিলোমিটার। আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এই তথ্যগুলো আমরা একটু জানবো। এই সেন্ট মার্টিনের আরেক নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। আরবরা এটার নাম দিছে নারকেল জিঞ্জিরা, অনেক নারকেল পাওয়া যেত বলে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। বুঝতে পেরেছেন? ব্যাখ্যাগুলো একটু দেখে রাখেন, ব্যাখ্যাগুলো একটু দেখে রাখেন। ওকে, তাহলে আমাদের এই ইউনিয়ন সমাজকর্মীর পেইড বেসে যারা ভর্তি হবেন, বইটা কিন্তু ফ্রি পাবেন। হ্যাঁ, একটা দামি বই, ওই বইটা কিনতে গেলেও তো 300-350 টাকা লাগতো, সেটা কিন্তু একদম বিনামূল্যে পাবেন সবাই। বুঝা গেছে? দ্রুত সবাই ভর্তি হয়ে যান। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশের কোন দ্বীপকে নারকেল জিঞ্জিরা বলা হয়? বাংলাদেশের কোন দ্বীপকে নারকেল জিঞ্জিরা বলা হয়? একটু বলেন তো দ্রুত, কোন দ্বীপকে নারকেল জিঞ্জিরা বলা হয়? তাড়াতাড়ি, কোন দ্বীপকে নারকেল জিঞ্জিরা বলা হয়? সেন্ট মার্টিন। অনেকে অ্যান্সার করেছেন, মেঘ, জাহাঙ্গীর, ইসরাত, খাদিজা, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই অ্যান্সার করেছেন। ববি। ওকে, তাহলে পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। পরের প্রশ্নটাতে চলে যাই, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এখানে কিন্তু পর্বত শৃঙ্গ বলেছে বা শৃঙ্গ বলেছে, পর্বত বলে নাই। বুঝে গেছে? পর্বত শৃঙ্গটা কি? ধরেন এটা পাহাড়, এই পাহাড়ের যে শীর্ষবিন্দু আছে এটাকে শৃঙ্গ বলা হয় বা পর্বত শৃঙ্গ বলা হয়। তাহলে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? একটু সবাই বলেন, সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? ইয়েস, আগেরটা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর কি হবে? সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? ইয়েস, অনেকে অ্যান্সার করেছে, আরিফা, অরতি, হামিম, সোহাগ রানা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে,
তাহলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং। এই তাজিংডং এর স্থানীয় নাম বা আরেক নাম বা অন্য নাম, স্থানীয় নাম হচ্ছে বিজয়। স্থানীয় নাম হচ্ছে বিজয়। বাংলাদেশের দুইটা পর্বতশৃঙ্গ আছে গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। একটা নাম হচ্ছে তাজিংডং। তাজিংডং সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, 1281 মিটার দৈর্ঘ্য, 1281 মিটার। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ক্রেওকাডং। ক্রেওকাডং এটা দ্বিতীয় সর্বোচ্চ, এটার উচ্চতা হচ্ছে 1280। মাত্র 1 মিটারের ব্যবধানে কিন্তু ফার্স্ট সেকেন্ড নির্ধারিত হয়েছে। আপনাদের জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। মাত্র 1 নম্বর না পাওয়ার কারণে আমরা চাকরিটাও না হতে পারে, না টিকতে পারেন। সুতরাং বি কেয়ারফুল, সিরিয়াসলি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, ওকে। এবার আপনারা একটু আমাকে বলেন, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি একটু বলেন। দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এখানেই আগেরটা তো অপশন আছে। দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি বলেন, একটু দ্রুত বলেন। হ্যাঁ, আমাদের এই ইউনিয়ন সমাজকর্মী বেসে কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। আমরা সরাসরি ক্লাসে চলে যাব অল্প কিছুদিনের মধ্যে। সুতরাং আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আপনার ভর্তিটা কনফার্ম করেন। বুঝা গেছে? ভর্তি হতে আপনি 650 টাকা ব্যয় করতে হবে আপনাকে। এই 650 টাকার মাধ্যমে আপনি কি পাবেন? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ প্রত্যেকটাতে ক্লাস পাবেন। এবং আপনি কি পাবেন? বইটা, আমাদের এক্সক্লুসিভ গবেষণাধর্মী বইটা ফ্রি পাবেন। বই ফ্রি। আমাদের এটা, এই কোর্সে ভর্তি হলে বই ফ্রি এবং প্রত্যেকটাতে আপনার ক্লাস থাকবে। 15টা করে ক্লাস থাকবে, 60টা ক্লাস থাকবে। বুঝা গেছে? 60টা ক্লাসের মূল্যই তো 6000 টাকা আছে অন্তত, কিন্তু আপনি 650 টাকায় কোর্সটা ফ্রি পাচ্ছেন, বই সহ ফ্রি পাচ্ছেন। আর আমাদের বই থেকে প্রশ্ন কমন পড়বে, 15তে 15 পাবেন। কিসে? জিকেতে। ওকে, তাহলে এটা হবে ক্রেওকাডং। আমি আগে বলেছি এটার সঠিক উত্তর হবে ক্রেওকাডং। কে কে অ্যান্সার করেছেন একটু দেখি। হ্যাঁ, ক্রেওকাডং। ওকে, বইয়ের পেজ কত? বই তো এখনো আপনারা নেন নাই, বইয়ের পেজটা তো এখনই বলা যাচ্ছে না। ওকে, এবার 6 নম্বর প্রশ্নটা একটু দেখেন যে বাংলাদেশে বেশি রেশম উৎপন্ন হয়, রেশম উৎপন্ন হয়, যেটা দিয়ে সিল্কের শাড়ি তৈরি করা যায়। সেই রেশমটা উৎপন্ন হয় কোথায়? কোথায় সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয়? এবং যেখানে সবচেয়ে বেশি রেশম উৎপাদন হয় সেখানেই রয়েছে রেশম গবেষণা কেন্দ্র। সেখানে রয়েছে রেশম গবেষণা কেন্দ্র। সেখানে রয়েছে রেশম গবেষণা কেন্দ্র। এবার একটু আপনি উত্তরটা কি হবে বলেন। উত্তর কি হবে বলেন। এবং সেখানে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি রয়েছে। সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি রয়েছে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন। নাদিয়া, এনায়েত রহমান, রিজবি আমাদের পেইড বেসের নিয়মিত স্টুডেন্ট, অমিত্র দাস, লিজা, সজীব, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার উত্তর হবে রাজশাহী। উত্তর হবে রাজশাহী। আর রাজশাহীতে রয়েছে রেশম গবেষণা কেন্দ্র। আর এই রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি বা সিল্ক নগরী। সিল্ক সিটি বলা হয়, সিল্ক নগরী বা সিল্ক সিটি। ওকে, এই রাজশাহীকে বলা হয় ক্লিন সিটি, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ক্লিন সিটি। ওকে, রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতরে গেলে আপনি দেখবেন যে মনে হয় আপনি বেলজিয়ামে আসছেন বা ইউরোপের কোনো রাষ্ট্রে আসছেন, এত সুন্দর সাজানো গোছানো। বোঝা গেছে? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটা 1953 সালে প্রতিষ্ঠিত হয়, সেটা কিন্তু আছে এই রাজশাহীতে। ক্লিয়ার? তাহলে আর এটাতে আমরা ব্যাখ্যায় গেলাম না। আমরা একটু এবার দেখব পরের প্রশ্ন। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক,
বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কোনটা? বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কোনটা একটু দেখবেন। পার্লামেন্টের প্রতীক কোনটি? বাংলাদেশের জাতীয় সংসদ এর প্রতীক কোনটি? তার আগে আপনি অন্তত এটা একটু জেনে নেন, সেটা হলো বাংলাদেশের পার্লামেন্ট, হাউস অফ নেশন, হাউস অফ দ্য নেশন, হাউস অফ দ্য নেশনস, হাউস অফ দ্য নেশন বা জাতীয় সংসদ। বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন বা জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের প্রতীক কোনটা বলেন তো একটু দ্রুত, আপনাকে সহজ করে দেই। এটা বাংলাদেশের জাতীয় প্রতীকও বটে, বাংলাদেশের জাতীয় প্রতীকও বটে। জাতীয় প্রতীকের মধ্যেও এই জিনিসটা আছে। এবার বলেন কোনটা হবে, কোনটা হবে একটু বলেন তো। ইয়েস, অনেকে অ্যান্সার শুরু করে দিয়েছেন, শাপলা। উত্তর হবে শাপলা, এটা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আচ্ছা, এবার আপনাকে একটা ম্যাজিক শিখিয়ে দিই। আচ্ছা, এই যে এখানে জাতীয় বিষয়গুলির মধ্যে কি আসে দেখেন, ডিজাইনার আসে। আমরা দুই তিনটা জিনিস লিখব। আচ্ছা, পতাকা, পতাকা প্রতীক, পতাকা প্রতীক, আর হচ্ছে মনোগ্রাম। পতাকা প্রতীক আর হচ্ছে মনোগ্রাম, এগুলো ডিজাইনারকে দেখেন, দেখে অ্যান্সার করা যাবে। পতাকা কা আছে লাস্টে আর প্রতীক ক আছে লাস্টে, তাহলে পতাকা আর প্রতীক এগুলো ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। দেখেই আনসার, কোনো মুখস্থ করা লাগবে না। পতাকা আর প্রতীক ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর মনোগ্রাম, এই যে ন আছে না, তাহলে এন সাহা, এন সাহা, এন সাহা, এ এন সাহা বা এন এ সাহা, নাম হচ্ছে এন এ সাহা, নিত্যানন্দ সাহা, এন এ সাহা, তাহলে এন এন এ সাহা, নিত্যানন্দ সাহা, এন এ সাহা, নিত্যানন্দ সাহা। এবার আরো একটা মজার জিনিস শিখাই দেই, আমাদের এই জাতীয় প্রতীকের মধ্যে কি কি আছে, কি কি আছে এটা আমাদের মনে রাখা কঠিন হয়। এই কঠিনটাকে সহজ বানাই দিই। দেখেন, আমরা জাতীয় পতাকা প্রতীকের মধ্যে কি আছে আমরা একটু দেখব। আমরা একটু লিখবো সাদা, সাদা পাতা, সাদা পাতা, সাদা পাতা। এবার সা মানে হচ্ছে শাপলা, সা মানে হচ্ছে শাপলা, সা মানে হচ্ছে শাপলা। এবার ধা মানে হচ্ছে ধান, ধা মানে হচ্ছে ধান। আর পা মানে হচ্ছে পাট গাছ, পাট পাতা বা পাট গাছ, পাট পাতা, পাট পাতা। আচ্ছা, আর তা মানে হচ্ছে তারকা, তা মানে হচ্ছে তারকা। এবং আরো মজার বিষয় হচ্ছে দেখেন এখানে কি আছে, এটার পজিশন কত, 1, এটার পজিশন 2, এটার পজিশন 3 আর এটার পজিশন 4। তাহলে আমাদের জাতীয় প্রতীকের মধ্যে একটা শাপলা, 2টা ধান, 3টা পাট পাতা এবং 4টা তারকা আছে। দেখছেন, পড়ার মতো পড়া পড়লে কোনোদিন আপনি প্রশ্ন ঠেকবেন না, প্রশ্ন আটকাবে না। বুঝে গেছে? এইভাবে কয়জন পড়াতে পারে বলেন তো, কয়জন পড়াতে পারে একটু দেখেন। আর বইতে কি এই সমস্ত তথ্য এইভাবে দেওয়া আছে? আপনার ব্রেনটাকে জাগ্রত যে করতে পারে সেই প্রকৃত শিক্ষক। এটা নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, এটা বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছে। বুঝে গেছে? আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে কিন্তু এইভাবেই এক্সক্লুসিভ ক্লাস হবে, এক্সক্লুসিভ ক্লাস হবে। যারা এখানে আছেন তারা জানেন পেইড বেসে কিরকম করে পড়ানো হয়। বুঝে গেছে? এই টেকনিক এইভাবে পড়লে পড়াটা সহজ হবে কিনা একটু বলেন, এই টেকনিকগুলো পড়লে সহজ হবে কিনা বলেন। ওকে, আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আপনারা যদি শুধু আমাদের বেসে ভর্তি হন আরো সুন্দর সুন্দর ক্লাস পাবেন ইনশাআল্লাহ। এবার আরো একটা মজার জিনিস শিখাই দেবো। এবার হাইতির রাজধানীর নাম কি? আপনারা অ্যান্সার করা শুরু করেন। তার আগে আমি বলি হাইতি হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ।
হাইতি হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। ক্যারিবিয়ান অঞ্চলটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের দেশ, উত্তর আমেরিকা মহাদেশের দেশ। এই ক্যারিবিয়ান অঞ্চলে 13টা দেশ আছে। এই 13টা দেশের নামই আপনি মনে রাখতে পারেন কিভাবে? একটা দেখেন, অভিনয়ের মাধ্যমে আপনাদের শিখাই দিই। বাংলা সিনেমায় ষড়যন্ত্র ধরা পড়লে বলে যে বাহ 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 চৌধুরী সাহেব, আপনার গোমর আমরা ধরতে পেরেছি বা আমরা ধরে ফেলেছি। তাহলে আমরা লিখবো বাহ 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 বাহ, বাস বাহ বাহ বাহ। তাহলে বা দিয়ে কি? বাহমা। একটা দেশের নাম বাহমা, আরেকটা দেশের নাম বারবাডোস, বারবাডোস। আরেকটা দেশের নাম হচ্ছে বারমোডা, আরেকটা দেশের নাম হচ্ছে বারমোডা। তাহলে কয়টা দেশ পেয়ে গেলাম? 3টা দেশ পেয়ে গেলাম, ক্যারিবিয়ান অঞ্চলের 3টা দেশ পেয়ে গেলাম। এবার আরেকটা টেকনিক আমরা দেখব, কি হইছে জেডু, কি হইছে জেডু, কি হইছে জেডু। এবার দেখেন কয়টা দেশ পাই, দেখেন 3টা পেয়ে গেছি। প্রথমে কি মানে হচ্ছে কিউবা, একটা দেশের নাম হচ্ছে কিউবা। হইছে মানে হাইতি, এই যে এই সেই হাইতি। আপনারা হয়তো অনেকে রাজধানীর নাম বলে ফেলেছেন। 2 নাম্বার পোর্ট অফ প্রিন্স, উত্তর রাইট। কে কে কমেন্ট করেছেন পড়লাম না, কারণ আপনাদেরকে আগে এই যে এই জিনিসটা দেখে ম্যাজিক, ম্যাজিক দেখানো হবে। ফ্রি ক্লাস মানে কি? ম্যাজিক, পড়াটা ম্যাজিক, একদম ম্যাজিকের মতো কাজ করবে। যে মানে হচ্ছে জামাইকা, জামাইকা। আর ডো মানে হচ্ছে ডোমানিকা, একটা দেশের নাম ডোমানিকা, আরেকটা দেশের নাম ডোমানিকান প্রজাতন্ত্র, ডোমানিকান প্রজাতন্ত্র, ডোমানিকান প্রজাতন্ত্র। তাহলে কয়টা দেশ হলো? কয়টা দেশ হলো? 3 আর 3 6 আর 2 8টা দেশ হয়ে গেছে। আর 5টা দেশ আছে। বাহ 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 কি হইছে জেডু, বাহ 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 কি হইছে জেডু। বুঝে গেছে? ওকে, বি নাম্বার অ্যান্সার হয়েছে। কমেন্ট করতে পারলাম না, মারিনা তো, তারপরে আরতি, থ্যাংক ইউ। ওকে, এবার হচ্ছে বলতেছে 3 নাম্বার এপিসোডে বলতেছে যে গ্রাসে কৃমি ধরছে, গ্রাসে গ্রাসে কৃমি, গ্রাসে কৃমি ধরছে। কৃমি ধরেন একটা পোকা, এই পোকা ধরছে গ্রাসের মধ্যে, মানে ঘাসের মধ্যে। গ্রা মানে হচ্ছে গ্রানাডা, গ্রা মানে কি? গ্রানাডা। এবার সে মানে সেতে 3টা দেশ, সেন্ট লুইস, সেন্ট লুইস, সেন্ট কিটস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, আর হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড গ্রানাডাইস, গ্রানাডাইস। আর ক্রিনি মানে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টোবাগো। দেখছেন কঠিন একটা পড়া সহজ করে ফেললাম। তাহলে আগে ছিল কয়টা? 3 3 6 আর 2 8। এবার 9 10 11 12 13, 13টা দেশ মুখস্থ করে ফেলছেন। গ্রাসে কৃমি ধরছে গ্রানাডা, সেন্ট লুইস, তারপরে হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট কিটস অ্যান্ড গ্রানাডাইস। আর ক্রিনি মানে হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তাহলে একটু সুন্দর করে আপনি পড়েন তো, ক্যারিবিয়ান অঞ্চলের 13টা দেশ কিভাবে মনে রাখবো? আগে হাততালি দিব, বাহ 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 কি হইছে জেডু, গ্রাসে কৃমি ধরছে। একবার চোখ বন্ধ করে এবার পড়ে ফেলবো। বাহমা, বারমুডা, বারবাডোস। তারপরে কি? কি হইছে জেডু, কিউবা, হইছে মানে হাইতি, হ্যাঁ। তারপরে কি? জেডু, জামাইকা, ডো মানে ডোমানিকা আর ডোমানিকান প্রজাতন্ত্র। আর গ্রাসে কৃমি ধরছে গ্রানাডা, সেন্ট লুইস, কিটস আর গ্রানাডাইস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। শেষ। বুঝে গেছে? আপনি আমার কাছে আইসেন, আপনি আমার কাছে আসলে পৃথিবীর 195টা দেশ আপনাকে মুখস্থ করাই দিব উইদাউট এনি প্রেশার। মনেই হবে না যে মুখস্থ করলাম। বুঝে গেছে? একদম একটা নাপা ট্যাবলেট বানাইয়া খাওয়াই দিব, একদম হজম হয়ে যাবে। ওকে, শেষ। এরপরে হচ্ছে নেক্সট, সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম কি? এবার একটু আপনি দেখেন, এখানে আর একটা ম্যাজিক দেখাবো।
ফিনল্যান্ডের কি এটা? সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম কি? আচ্ছা এর আগে, আচ্ছা একটু আমি দেখাই, এর আগে আমি বলে নেই, সেটা হলো যে এই সুইডেন হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। স্ক্যান্ডিনেভিয়ান, দেখেন মজাটা কি, মজাটা দিব এবার। নেভিয়ান, স্ক্যান্ডিনেভিয়ানের দেশ কয়টা? 5টা দেশ আছে। কিভাবে মনে রাখবো? আশুডেফিন মানে কি? আইসল্যান্ড। আজকে শুধু মজাটাই দিব আমি, আর কিছুই দিব না। মজা পড়াটা যে কত মজা এবার দেখেন আপনি। ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। ওকে, অনেকে অ্যান্সার শুরু করেছেন, কিসের নোটিফিকেশন বলতেছেন? ফিডে আসুন। ওকে, আচ্ছা এইবার দেখেন আপনাদেরকে পানি করে দেই পড়াটা। এই যে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডের মুদ্রার নাম ইউরো। ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? ইউরো। আর সবার মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। সবার মুদ্রার নাম ক্রোনা। আচ্ছা সুইডেনের মুদ্রার নাম কি তাহলে? ক্রোনা। রাইট, ক্রোনা হচ্ছে সুইডেনের মুদ্রা। এবার পরীক্ষা যদি আসে ডেনমার্কের মুদ্রা কোনটা, আইসল্যান্ডের মুদ্রা কোনটা, নরওয়ের মুদ্রা কোনটা, তখন আপনারা পারবেন না? পারবেন। ক্রোনা। দেখছেন? তাহলে আমরা এখানে দেখব আশুডেফিন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ, সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র। আশুডেফিন, আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। শুধুমাত্র ফিনল্যান্ডের মুদ্রার নাম ইউরো, আর সবার মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। আর সবার মুদ্রার নাম কি? ক্রোনা। আর সবার মুদ্রার নাম কি? ক্রোনা। ক্লিয়ার? এটা কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কোনো? একটুও সম্ভাবনা থাকবে না, আশা করি। বুঝে গেছে? নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি। কি এটা সান্ত্বনা দিচ্ছেন? ক্লিয়ার? খাদিজা আক্তার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের প্রশ্নটা চলে যাই, কমেন্ট বেশি পড়তে পারতেছি না, সময় কম। হ্যাঁ, 40 মিনিট হয়ে গেছে। ওকে, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? একটু দেখে অ্যান্সার করতে পারেন কিনা। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? একটু কমেন্ট করা শুরু করেন। দ্রুত বলেন একটু, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? দ্রুত বলেন, দ্রুত। পরে আমি ব্যাখ্যা করব, একটু 4-5টা কমেন্ট দেখে ব্যাখ্যা করব। 10টা হয়ে গেছে, আমরা 14-15টা প্রশ্ন করব। হ্যাঁ, দ্রুত বলেন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? দ্রুত বলেন। ইয়েস, গ, নীলনদ। নীলনদ সম্পর্কে আমাদের তথ্য জানতে হবে। নীলনদ, এই নীলনদ কোন দেশে? মিশরে। মিশরে নীলনদ আছে, কিন্তু পৃথিবীর 11টা দেশে নীলনদ প্রবাহিত হয়েছে। এই নীলনদের উৎপত্তি হয়েছে, জন্মটা হয়েছে এখানে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে উগান্ডার ভিক্টোরিয়া হ্রদ। উগান্ডার ভিক্টোরিয়া হ্রদ, সেদিনও পেট বেসে আফ্রিকা মহাদেশ পড়াইলাম। উগান্ডার ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদ থেকে সৃষ্টি হয়েছে নীলনদ, আর সে 11টা দেশে প্রবাহিত হয়েছে। পৃথিবীর 11টা দেশে প্রবাহিত হয়ে সে পতিত হয়েছে ভূমধ্য সাগরে। ভূমধ্য সাগরে সে কি হয়েছে? পতিত হয়েছে। ভূমধ্য সাগরে সে পতিত হয়েছে। তাহলে উগান্ডার ভিক্টোরিয়া হ্রদ থেকে সৃষ্টি হয়ে নীলনদ পৃথিবীর 11টা দেশে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। আর নীলনদকে বলা হয়, মিশরকে নীলনদের দান বলা হয়। মিশরকে নীলনদ বা মিশরীয় সভ্যতাকে নীলনদের দান বলা হয়। মিশরকে নীলনদের দান বলা হয়, নীলনদের দান বলে। কে বলেছেন নীলনদের দানটা? কে বলছেন? বলছেন ইতিহাসবিদ হেরোডোটাস, ইতিহাসের জনক হেরোডোটাস। কথা ক্লিয়ার?
অনেকে অ্যান্সার করেছেন। হৃদয়ে লালন করি, আয়েশা মাহমুদ, তৃষ্ণা, মরিয়ম, মাহবুবুল আলম, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে নীলনদ অ্যান্সার করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহলে একটা কমেন্ট আমাকে করেন তো, একটু কমেন্ট আমাকে করেন, বলেন যে নীলনদ কোথায় পতিত হয়েছে, নীলনদ কোন সাগরে পতিত হয়েছে, একটু আমাকে বলেন নীলনদ কোন সাগরে পতিত হয়েছে, নীলনদ কোন সাগরে পতিত হয়েছে আমাকে একটু বলেন, দ্রুত বলেন নীলনদ কোন সাগরে পতিত হয়েছে। দারুণ ব্যাখ্যামূলক পাঠদান, ইয়েস পরশ চন্দ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই ব্যাখ্যা সব ক্লাসেই চলবে ইনশাল্লাহ, সব ক্লাসেই চলবে। আপনাকে চাকরি পাওয়ানোর পবিত্র দায়িত্ব, আল্লাহর নামে শপথ করে বলতেছি, পবিত্র দায়িত্ব হচ্ছে আমাদের। হ্যাঁ, আপনারা যে বিশ্বাস আমাদের উপর রাখতেছেন, ভর্তি হচ্ছেন, টাকা দিচ্ছেন, পরিশ্রমের টাকা দিচ্ছেন, এটার 100% সার্ভিস যদি আমরা না দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে অপরাধী মনে করব। এতটুকু বিশ্বাস অন্তত আমাদের উপর কইরেন, আপনাদের 100% সেবাই আমরা দিব ইনশাআল্লাহ। ওকে, ভূমধ্য সাগর অনেকে অ্যান্সার করেছেন। ভূমধ্য সাগর এনায়েত রিজবি, আমাদের নিয়মিত ছাত্র, খুশি আলম শেখ, প্রিঙ্কি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পরের প্রশ্ন চলে যাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ, পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছিল, একটা নাম প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, আরেকটা নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কবে আরম্ভ হয়, কবে শেষ হয় দেখবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে আরম্ভ হয়, কবে শেষ হয় দেখবো। আর তার আগে দেখে আপনারা অ্যান্সার করতে পারেন কিনা। স্যার বাংলা ক্লাস চাই, এটা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। ওকে, ওকে 1914 অনেকে অ্যান্সার করেছেন। শখের চুরি, রাইয়া, রেদওয়ান, সুরমি, প্রলয়, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা একটু দুইটা অ্যান্সার জেনে নেই। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, শেষ হয় 1919 সালে, 1919 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়, শেষ হয় 1945 সালে, 1945 সালে শেষ হয়। ওকে, এখন বিশ্বযুদ্ধের ঘটনাগুলো তো আর বলতে পারবো না, এখন সময় নাই, বলা যাবে না। 1914-19 আর হচ্ছে 1945 একটু মনে রাখবেন, 1945। ওকে, ক্লিয়ার? এখানে আর বেশি সময় দিতে পারলাম না, পরের প্রশ্নে চলে যাই। নেক্সট, টি-20 বিশ্বকাপ 2016 চ্যাম্পিয়ন, কম ইম্পর্টেন্ট, দরকার নাই। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, এটা অ্যান্সার করতে পারেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে বলেন, যারা জানেন তারা বলেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে একটু বলেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? একটু দ্রুত বলেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ওকে, 4 নাম্বার, ইয়েস অনেকে অ্যান্সার করেছেন। তো দেখি, আফরিন, প্রলয়, আরিফা, রুবেল, প্রলয় বিশ্বাস, থ্যাংক ইউ। 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হচ্ছে
3 ডিসেম্বর। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, অটিজম দিবস, প্রতিবন্ধী দিবস আর অটিজম দিবস কিন্তু আলাদা। অটিজম দিবস এটা কিন্তু কত এপ্রিল? 2 এপ্রিল পালিত হয়। 2 এপ্রিল অটিজম দিবস, তাই না? 2 এপ্রিল অটিজম দিবস কবে পালিত হয়? 2 এপ্রিল। আর আরেকটা জিনিস দেখবেন, স্বাস্থ্য দিবস, স্বাস্থ্য দিবস এটা পালিত হয় 7 এপ্রিল। স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। ক্লিয়ার? এই কয়েকটা দিবস কিন্তু আপনারা দেখবেন, এই কয়েকটা দিবস একটু দেখবেন। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা একটু দেখি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? ওকে, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? এখানে সঠিক উত্তরটা কিন্তু নাই। বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আরেকটা অপশন দিই আমি, অ্যান্টোনিও গুতেরাস। অ্যান্টোনিও গুতেরাস। 5টা অপশন দিলাম, এবার বলেন সঠিক উত্তর কোনটা? অটিজম দিবস 2 এপ্রিল, স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। ওকে, অ্যান্টোনিও গুতেরাস কোনটা হবে বলেন তো? ইয়েস, ওমা নাম্বার অ্যান্টোনিও গুতেরাস। এই অ্যান্টোনিও গুতেরাস হচ্ছে পর্তুগালের নাগরিক। পর্তুগালের নাগরিক হচ্ছে অ্যান্টোনিও গুতেরাস। তিনি 1 জানুয়ারি 2018 সালে ক্ষমতা গ্রহণ করেন। জাতিসংঘের মহাসচিব, পর্তুগালের বাসিন্দা, পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতেরাস বর্তমান মহাসচিব। তিনি কোন দেশের নাগরিক? একটু দেশটার নাম লেখেন। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ। দেশটার নাম লেখেন একটু, দেশটার নাম লিখেন, দেশটার নাম লিখেন একটু দ্রুত। অ্যান্টোনিও গুতেরাস, পর্তুগাল। ঘোষ, খাদিজা, থ্যাংক ইউ। ওকে, এরপরের প্রশ্ন, বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে কয়েকটা দিবস আছে, এই কয়েকটা দিবস আমাদের মনে রাখতে হবে। 2 মার্চ মুক্তিযুদ্ধের একটা দিবস হচ্ছে 2 মার্চ। ওকে, আরেকটা দিবস হচ্ছে 21 নভেম্বর। আরেকটা দিবস হচ্ছে 1 ডিসেম্বর। আরেকটা দিবস হচ্ছে 14 ডিসেম্বর। এই দিবসগুলো আমরা মনে রাখবো। তাহলে শহীদ বুদ্ধিজীবী দিবস, ইয়েস, অনেকে অ্যান্সার করেছেন। ঘোষ, শাকিলা, 14 ডিসেম্বর, রাইট। 14 ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। 2 মার্চ হচ্ছে পতাকা উত্তোলন দিবস। 1971 সালে এই দিনে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন দিবস। 21 নভেম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস এখনো পালিত হয় এটা। 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস। আর এই যে 14 ডিসেম্বর এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ক্লিয়ার? এই দিবসগুলো আপনারা মনে রাখবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো? এইভাবে পড়লে কি আমাদের প্রস্তুতিটা ভালো হবে? আমরা কি চাকরি পাবো ইনশাল্লাহ? একটু কমেন্ট করবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আমি আজকে 100 টাকা